আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠশালা কর্তৃক এনটিআরসি এর নিবন্ধনের অনলাইন প্রস্তুতি সহায়ক এই ক্লাসে আপনাদের সাথে রয়েছি আমি মোল্লা সালেহ, প্রভাষক পিএমটিটিআই। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, সেটা আপনারা দেখতে পাবেন। যে সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের রুটিনে একটু আছে, অর্থাৎ রুটিনে গত সপ্তাহে করা হয়েছিল, কিন্তু একটু পিছিয়ে আছে আর কি তারিখটা। তো আমাদের আজকে ছিল হচ্ছে শুদ্ধিকরণ বা, এবং কিন্তু মাঝখানে আবার বাগধারা অংশটা বাদ পড়ে গেছে, সুতরাং আমরা বাগধারা বা বাগবিধি যেটা আছে এটা নিয়ে কথা বলবো। আর শুদ্ধিকরণ যে অংশটা আছে, এটা হচ্ছে সবার শেষে, অর্থাৎ সকল নিয়মকানুন সকল বিষয়গুলো জানার পরে মূলত এটা কাজ। আমরা মনে হয় শুদ্ধিকরণটা একটু পরেই আলোচনা করবো। তো আমরা আজকে বাগধারা বা বাগবিধি, সরাসরি বাগধারা নামে আমাদের একটা টপিকস আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এইটা আমরা আপনাদের শুরুর দিকে বলেছিলাম যে দুই ধরনের থাকে পড়াশোনা। কিছু হচ্ছে বুঝে পড়া, আর কিছু হচ্ছে মুখস্থ, অর্থাৎ অল্প মানে বোঝার চেয়ে এই বিষয়টাকে জানা, মুখস্থ করা। তো এইটাই হচ্ছে মূলত বাগধারা। তো বাগধারাতে আসলে ওইভাবে বোঝার কিছু নাই, তারপর আমরা মানে একটু আলোচনা করলে বিষয়গুলো মনে থাকবে আর কি, সেই হিসাবে আমরা শুরু করি। সারা বাগধারা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো বাক্যের বর্গ বা যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে। তাহলে বাগধারাটা হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ, অর্থাৎ আক্ষরিক অর্থে না, কোনো বিশেষ অর্থে। যেমন ইংরেজিতে আমরা সবাই জানি ক্যাটস অ্যান্ড ডগ। তাহলে ক্যাট মানে হচ্ছে বিড়াল, ডগ মানে হচ্ছে কুকুর। এটা কিন্তু অর্থে কিন্তু আর ক্যাটস আর ডগটা থাকতেছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে, মুষলধারে বৃষ্টি, ক্যাটস অ্যান্ড ডগ। অনুরূপ ভাবে কিছু কিছু বিষয় আছে যেগুলো আক্ষরিক অর্থে না বুঝিয়ে অন্য কোনো ভিন্ন কোনো নির্দিষ্ট কোনো অর্থে প্রকাশ করে, বিশেষ কোনো অর্থ। বাগধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে। বাগধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগধারা ঠিক কি অর্থ প্রকাশ করে, ভাষা ভাষ ভাষা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়। অর্থাৎ তার মানে আমাদের কিন্তু জানতে হবে যে আসলে কোন শব্দটা বা কোন বাক্য অংশটা কোন অর্থে ব্যবহৃত হয়। এই জন্য আমাদেরকে এই বিষয়ে অবগত থাকতে হবে, তা না হলে আমরা এটার মূলভাব উদ্ধার করতে পারবো না। বাগধারা এক অর্থে অতীতকালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। অর্থাৎ বিভিন্ন ঘটনা, বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো থেকে এক একটা বাগধারা আসছে। প্রতিটা বাগধারার পিছনে কিন্তু একটা ঘটনা, একটা কাহিনী, একটা কিছু একটা আছে। কিছু তো বই আছে বাগধারার বিষয়গুলো নিয়ে, অর্থাৎ বাগধারা কোন বিষয়টা কি অর্থে আসছে এটা নিয়ে একটা বই আছে, সেখানে বিস্তারিত উল্লেখ থাকে। তো এইখানে যেহেতু নাই, এখানে আমরা দুই একটা জানার চেষ্টা করব যে ওটা কি অর্থ আছে। নিচে প্রচলিত কিছু বাগধারার প্রয়োগ উদাহরণ সহ দেওয়া হলো। তাহলে এগুলো আমরা একটু আলোচনা করি গল্পের আকারে, তাহলে মনে হয় আমাদের মনে থাকবে, সেটা মনে থাকবে। তাহলে প্রথমে হচ্ছে অক্কাপা। অক্কাপা অর্থ হচ্ছে মারা যাওয়া। খারাপ লোকটা আরো আগেই অক্কা পেতে পারত। এখানে মূলত আহ প্রথমে হচ্ছে সেই বাগধারাটা, যেটা বাগধারা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এরপরে এটা বিশেষ কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্রাকেটের ভিতরে মূলত সেইটাই দেওয়া আছে, যেমন মারা যাওয়া। এরপরে পরের অংশে আসে হচ্ছে এটার প্রয়োগ, এটা কিভাবে প্রয়োগ হয়েছে সে বিষয়টা এখানে মূলত আলোচনা করা হয়েছে। এরপরে আসে হচ্ছে অক্ষরে অক্ষরে। অক্ষরে অক্ষরে বলতে হচ্ছে একদম যথাযথ, পাই টু পাই যেটাকে, বা বিভিন্ন কিছু হতে পারে আর কি, এটা বোঝার ক্ষেত্রে। তো দেশের প্রতি আমাদের দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, অর্থাৎ যে যে দায়িত্বটা আছে প্রতিটা দায়িত্ব আমরা একদম টু দা পয়েন্ট
যেটা ইংরেজিতে টু দ্য পয়েন্ট আছে, অর্থাৎ অনেক কিছু বা অনেক ইংরেজিগুলো আমাদের কাছে প্রায় বাংলার মতোই হয়ে গেছে। তাহলে অক্ষরে অক্ষরে অর্থ হচ্ছে যথাযথভাবে। এরপর আছে হচ্ছে অদৃষ্টের পরিহাস। অদৃষ্ট মানে কি, যা দেখা যায় না। এখানে কিন্তু বিশেষত কিভাবে আসছে, যেহেতু ভাগ্য দেখা যায় না, এই জন্য অদৃষ্ট বলতে কি ভাগ্যে বোঝানো হয়েছে। অদৃষ্টের পরিহাস ভাগ্যের খেলা। যানজট অদৃষ্টের পরিহাস নয়, মানুষের তৈরি। তাহলে এটা হচ্ছে এটার প্রয়োগটা। এরপর হচ্ছে অনধিকার চর্চা, অপরের বিষয়ে হস্তক্ষেপ। এটার প্রয়োগটা হচ্ছে অনধিকার চর্চা তার রোগ, সবকিছুতেই কথা বলা চাই। এগুলো মানে আমাদের বাস্তব জীবনে দেখবেন যে প্রায় 80 ভাগ বাগধারাগুলো আমরা আগে থেকে জানি, এবং এটার ব্যবহারটা মোটামুটি আমরা জানি। অর্থাৎ এগুলো আমাদের জন্য, তারা সে সাথে একটু বলে রাখি যে আসলে এগুলো আমরা কখন পড়বো, পড়াশোনা করবো। এটা যখন আপনার পড়তে পড়তে ভালো লাগতেছে না, তখন এইগুলো নিয়ে বসবেন, তখন দেখবেন যে এটা খুব মজাদার বিষয়। এটা খুব মজা পাবেন এই বিষয়টা পড়তে পড়তে। তাহলে অনাধিকার চর্চা হচ্ছে যার যেটা কাজ নয় সেই বিষয়ে হস্তক্ষেপ করা, সেটা হচ্ছে অনাধিকার চর্চা। অন্ধকার দেখা অর্থাৎ দিশেহারা পড়া, দিশেহারা হয়ে পড়া, কোনো দিশা খুঁজে না পাওয়া। কাজের চাপে চারিদিকে অন্ধকার দেখছি। অন্ধের ষষ্ঠী, একমাত্র অবলম্বন। অর্থাৎ অন্ধ ব্যক্তি লাঠি যেরকম, লাঠি ছাড়া যেমন অন্ধ ব্যক্তি চলতে পারে না, অনুরূপভাবে কিন্তু এখানে কিন্তু একই বিষয়টা বোঝানো হয়েছে। বলা হচ্ছে ছেলেটাই বিধবা ছিল, বিধবার অন্ধের ষষ্ঠী। ষষ্ঠী অর্থ হচ্ছে লাঠি, অর্থাৎ অন্ধ ব্যক্তির জন্য যেভাবে লাঠি দরকার, লাঠি ছাড়া কিন্তু অন্ধ ব্যক্তি চলতে পারে না। অর্থাৎ অন্ধ ব্যক্তির জন্য একমাত্র সম্বল হচ্ছে সেই লাঠি, সে তো একমাত্র অবলম্বন বলতে এটা বোঝানো হয় থাকে। অমাবস্যার চাঁদ অর্থাৎ দুর্লভ বস্তু। তো আমরা জানি যে অমাবস্যা মানে কি, যখন অন্ধকার থাকে, অর্থাৎ চাঁদ যখন সূর্য বা পৃথিবীর আড়ালে আড়ালে পড়ে যায়। সহজ ভাষায় পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে, তখন চাঁদকে আমরা দেখতে পারি না, সেটা হচ্ছে অমাবস্যা। তো অমাবস্যা তো চাঁদ থাকার কথা না। তো যেহেতু চাঁদ থাকার কথা না সেখানে, তাহলে অমাবস্যায় চাঁদ দেখা মানে কি, এটা একটা দুর্লভ বস্তু। তাহলে দুর্লভ বস্তু বোঝাতে অমাবস্যার চাঁদ শব্দটাকে, শব্দ যুগলকে ব্যবহার করা হয়। তোমার দেখাই পাই না আজকাল, একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে। এরপর হচ্ছে অরণ্যে রোদন। অরণ্য মানে আমরা জানি যে বন জঙ্গল। তো সেখানে কোনো কিছুর জন্য কান্না করলে আপনাকে সাহায্য করার জন্য তো কেউ এগিয়ে আসবে না। এই জন্যই বলা হচ্ছে অরণ্য রোদন, অর্থাৎ নিষ্ফল অনুনয়। কৃপণ লোকের কাছে কিছু চাওয়া আর অরণ্যে রোদন করা একই কথা। অর্থাৎ অরণ্যে, বন জঙ্গলে যেখানে জনমানবহীন কোনো মানুষ নেই, সেখানে কান্না করলে যেমন আপনাকে কেউ সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে না, সেই অর্থ মূলত এখানে অরণ্য রোদন। এর পাশে হচ্ছে অর্ধচন্দ্র, অর্থাৎ ঘাড় ধাক্কা দেওয়া। চাইলাম চাঁদা পেলাম অর্ধচন্দ্র। আসলে অর্ধচন্দ্রটা কিভাবে আসছে? আসলে ঘাড় ধাক্কা দেওয়ার জন্য হাতটা তো মূলত এইভাবে একটা শেপ করতে হয়। তো এরকম শেপ করলে কিন্তু এটা চাঁদের কি হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক আকারই হয়ে গেছে। অর্থাৎ মূলত চাঁদ তো আমরা জানি পূর্ণ চাঁদ, আবার হচ্ছে অর্ধচন্দ্র। তো অর্ধচন্দ্র যেরকম এরকম দেখা যায়, তো ঘাড় ধাক্কা দেওয়ার সময় তো এইভাবে দেওয়া হয়। এই জন্য আসলে ঘাড় ধাক্কা শব্দটা কেমন শোনা যায়, এই জন্য কিন্তু মোলায়েম শব্দ ঘাড় ধাক্কা শব্দ বা এই অর্ধচন্দ্র শব্দ ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে যে চাইলাম চাঁদা পেলাম অর্ধচন্দ্র, অর্থাৎ ঘাড় ধাক্কা বা গলা ধাক্কা। আতে ঘা অর্থাৎ খুব কষ্ট পাওয়া। তোমার প্রতিবেদনে ওইসব লোকের আতে ঘা লেগেছে। এরপর হচ্ছে আকাশ কুসুম, অবাস্তব অসম্ভব বা অবাস্তব কল্পনা। এটা ছাড়া মানে আপনারা মাঝে মাঝে রেসপন্স করলে বিষয়টা ভালো দেখা যায়। কতজন উপস্থিত আছেন এখন এই মুহূর্তে? জি, 9 জন। তাহলে আকাশ কুসুম অর্থাৎ অবাস্তব কল্পনা। অল্প বিনিয়োগ বেশি লাভের আশা, আকাশ কুসুম চিন্তা ছাড়া আর কিছু নয়। এরপর হচ্ছে আগুন নিয়ে খেলা। আগুন এমন একটা জিনিস যেটা আসলে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদ ঘটাতে পারে, এবং আগুন পোড়ালে দেবালয় কি এড়ায়, এটা প্রবাদ আছে আমরা জানি।
যে আগুন যদি লাগে সে কিন্তু ভালো মন্দ কাউকে চেনে না, কে মালিক কে পর কে কোথাতে লাগছে সে কিন্তু কাউকে চেনে না, সবাইকে কিন্তু একদম উড়িয়ে ফেলে। সুতরাং আগুন নিয়ে খেলা তার মানে হচ্ছে কি বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা। এটা উদাহরণটা হচ্ছে তুমি আমার সাথে আগুন নিয়ে খেলতে এসো না। এরপর হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক হওয়া। অনেক সময় আমরা জানি যে ভীমরুল বা বিষাক্ত কিছু কামড়ালে আঙ্গুলটা অনেক সময় ফুলে যায়। তাহলে হঠাৎ বড় লোক হওয়া অর্থে মূলত আঙ্গুল ফুলে কলা গাছ এটাকে বলা হয়। একটা উদাহরণ হচ্ছে যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তো তাই কথাবার্তার ধরন বদলে গেছে। 18 মাসে বছর, এটা হচ্ছে দীর্ঘসূত্রিতা। এটা বিশেষ করে ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতাম। একটা সময় জট ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, আমি শুনছি ইসলামিক বিশ্ববিদ্যালয় অনেকটা জট ছিল। তো আমরা জানি যে 12 মাসে বছর, কিন্তু সেটা যখন আরোটা লং হয়ে যায় সেই দীর্ঘসূত্রিতা বোঝাতে 18 মাসে বছর। 7 দিনের মধ্যে ও করবে এই কাজ, ওর তো 18 মাসে বছর, তার মানে দীর্ঘসূত্রিতা। আদা জল খেয়ে লাগা, আসলে এইগুলোর পিছনে কিন্তু গল্প আছে, কিছু কিছু হয়তো আমি জানি, কিছু কিছু জানা নাই। আদা জল খেয়ে লাগা প্রতিটার পিছনে কিন্তু একটা গল্প আছে, অর্থাৎ কোনো কবি সাহিত্যিক প্রথম ব্যবহার করছেন বা কোনো ঐতিহাসিক কোনো ঘটনা আছে, যার কারণে কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু প্রতিটা বাগধারাগুলো আসছে। আদা জল খেয়ে মানে লাগা মানে অর্থাৎ আদা জল খেয়ে লাগা, আদা জল খেয়ে নামা, এটাও আছে। অর্থাৎ প্রাণপণে চেষ্টা কর, এতদিন কাজটা করে ফেলে রেখেছিলে, এবার আদা জল খেয়ে লেগে দেখো শেষ করতে পারো কিনা। আমরা কাঠের ঢেঁকি, হ্যাঁ, অপদার্থ। আমরা জানি যে আসলে আমরা গাছের কাঠটা ততটা শক্তিশালী না, শক্ত না। এই জন্যই যেহেতু আসলে ঢেঁকি বানাইতে হয় শক্ত কাঠ দিয়ে, তো আমরা কাঠ দিয়ে ঢেঁকি বানালে সেটা কোনো কাজের লাগে না, এই জন্যই অপদার্থ অর্থে মূলত এই বাগধারাটা ব্যবহার করা হয়। তার মতো আমরা কাঠের ঢেঁকি, লাখে একটা মেয়ে, যেটা ব্যঙ্গ অর্থে ব্যবহার করা হয়েছে। আষাঢ়ে গল্প, অর্থাৎ আজগুবি গল্প। বর্ষাকালে আষাঢ়ে গল্প না হলে কি আসর জমে। ইসরে পাকা, অর্থাৎ যে অকালেই অকালে পাকছে, অর্থাৎ প্রয়োজন যেই সময় সেই সময়ের আগেই যে পেকেছে সে হচ্ছে ইসরে পাকা। ইসরে পাকা ছেলে মেয়েদের দিয়ে এমন কাজ করানো কঠিন। ইতর বিশেষ, ইতর বিশেষ হচ্ছে পার্থক্য, দুজনের কাজের মাঝে অনেক ইতর বিশেষ আছে, পার্থক্য আছে। উড়নচণ্ডী, এটাও কিন্তু ঐতিহাসিক। সেই সাথে স্যাররা আমরা একটু বলে রাখি, যেহেতু আমাদের বাংলা ভাষাটা মূলত আসছে সংস্কৃত ভাষা থেকে, এবং সংস্কৃত ভাষায় যে সকল সাহিত্য কর্ম আছে, রামায়ণ মহাভারত সহ বিভিন্ন কিছু আছে, সেই সকল কাহিনী, সেই সকল থেকে কিন্তু অনেক চরিত্র, অনেক শব্দ, অনেক কথাগুলো কিন্তু আমাদের বাংলা ভাষা আছে। এবং উড়নচণ্ডী এটাও হয়তো বা এরকমই ঐতিহাসিক কোনো কাহিনী, যেটা আমার জানা নেই, দুঃখ প্রকাশ করছে। এটার সাথে দেখবেন যে কোনো না কোনো একটা আহ, সাহিত্য কর্মের কোনো একটা চরিত্রের সাথে এটার একটা সম্পর্ক আছে। তো উড়নচণ্ডী হচ্ছে কি বেহিসাবি, অর্থাৎ হিসেব ছাড়া যে খরচ করে তাকে আমরা কি বলবো, উড়নচণ্ডী। যেমন উড়নচণ্ডী মেয়ে, তেমন উড়নচণ্ডী জামাই। এটা একটা উদাহরণ। এরপর হচ্ছে উড়ে এসে জুড়ে বসা, অর্থাৎ অপ্রত্যাশিত ভাবে জায়গা দখল করা। অর্থাৎ হঠাৎ করে উড়ে এসে এবং যে জায়গাটা দখল করা, তো এটা আমরা মনে হয় সহজে বুঝি। এসে জুড়ে বসা লোকের মুখে অনধিকার চর্চার উপদেশ মানায় না। এর পাশে হচ্ছে উড়ো কথা, অর্থাৎ কান কথা, উড়ো কথা, যেগুলো উড়ে উড়ে আসে আর কি। অর্থাৎ গুজব, মানে কে বলছে এটা কোনো নির্দিষ্ট কোনো সোর্স নাই। অর্থাৎ যাকে জিজ্ঞেস করবেন সে বলবে শুনছি, সে বলবে যে অমকের কাছে শুনছি, তার কাছে গেলে পরে শুনবো যে অমকের কাছে শুনছি, কিন্তু মূল কথাটা কে বলছে এগুলো আসলে কোথাও খুঁজে পাবো না। এটা হচ্ছে উড়ো কথা। তাহলে উড়ো কথায় কান দিও না, উড়ো কথা কান কথা বলা হয় এটাকে। এরপর হচ্ছে উড়ো চিঠি, বেনামি চিঠি, অর্থাৎ যে চিঠি দেখা যাচ্ছে কেউ আপনার নামে একটা ভুয়া একটা চিঠি পাঠিয়ে দিল, উড়ো চিঠি।
এমন উড়োচিঠির উপর ভিত্তি করে তদন্ত করা ঠিক হবে না। উত্তম মাধ্যম, এটা হচ্ছে বেদম প্রহার করা। অর্থাৎ হালকা পাতলা বলে হালকা পাতলা, অর্থাৎ উত্তম মাধ্যম অর্থাৎ বেদম প্রহার করা। সব চোরের কপালেই উত্তম মাধ্যম লেখা থাকে, তা থেকে রেহাই নেই। 19-20। 19-20 হচ্ছে সামান্য পার্থক্য। বইটির প্রথম সংস্করণ আর দ্বিতীয় সংস্করণের মধ্যে পার্থক্য 19-20, অর্থাৎ যাহাই 19 তাহাই 20, বা যাহাই মানে এরকম একটা আছে, যাহাই 29 তাহাই 30। এক কথার মানুষ অর্থাৎ দৃঢ় সংকল্প ব্যক্তি, যে তার কথা নড়চড় করে না, সে হচ্ছে কি এক কথার মানুষ। আমি এক কথার মানুষ বলেছি যখন, করেই দেখান। এরপর হচ্ছে এক ঢিলে দুই পাখি, এক প্রচেষ্টায় দুই ফল। এটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। বুঝেছি, তুমি এক ঢিলে দুই পাখি মারতে চাও, এটা হচ্ছে বাক্যের ব্যবহার। এলাহি কাণ্ড। আচ্ছা, শেষে একটু বলে রাখি স্যার, আসলে যেহেতু আমাদের পরীক্ষার প্যাটার্নটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখন আসলে কিভাবে আসবে। এখন কিন্তু আগে কিন্তু হয়তো বা লিখতে বলা হতো, তো এখন কিন্তু এটা কিভাবে আসবে, যে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম কিছু একটা। এলাহি কাণ্ড অর্থাৎ বিরাট আয়োজন, বিশাল আয়োজন। এমন এলাহি কাণ্ড করে বসেছো, অথচ কিনা সামান্য জন্মদিনের অনুষ্ঠান। এরপর কি আছে, এসপার ওসপার, মানে হয় এদিক নয় ওদিক, মানে কিছু একটা করে দেবে। এটা হচ্ছে কি চূড়ান্ত মীমাংসা। আজ ওর সঙ্গে এসপার ওসপার করে তবেই ঘরে ফিরবো। অর্থাৎ হয় এটা, না হলে একটা, হয় বাঁচা নাই মরা। এর সমকক্ষ অনেক আছে আর কি, আমরা জানি। অনেকগুলো সিমিলার টাইপের বা বিভিন্ন অর্থে আছে। তাছাড়া হচ্ছে এলাহি কাণ্ড, অর্থাৎ এলাহি কাণ্ড করে, এরপর হচ্ছে এসপার ওসপার চূড়ান্ত মীমাংসা। ওজন বুঝে চলা অর্থাৎ আত্মসম্মান রক্ষা করে চলা। দেখা গেলো যে কোথায় গেলে আপনার আত্মসম্মান থাকবে, কোথায় গেলে থাকবে না, এই বিষয়টা মেনটেন করে চলা, সেটা হচ্ছে ওজন বুঝে চলা। নিজের ওজন বুঝে চললেই এরকম সম্মানহানি হতো না। এরপর হচ্ছে কচু কাটা করা। আমরা জানি যে কচু খুবই আহ কাটাটা সহজ, অর্থাৎ অল্পতেই এরা কেটে কেটে যায়, এই জন্য কচু কাটা। ধ্বংস করা, ওর সাথে লাগতে যেও না, কচু কাটা করে ছাড়বে। কচুটা কাটা আমাদের যত ধরনের তরকারি আছে বা সবজি আছে, তার ভিতরে সবচেয়ে সহজ, এই জন্য বলা হচ্ছে কচু কাটা করা। কড়ায় গন্ডায় চুলচেরা হিসাব। হিসেবের খাতায় সব লিখে রেখেছি, সময় মতো কড়ায় গন্ডায় আদায় করা যাবে। চূড়ান্ত হিসাব কড়াই। কথায় কথার কথা অর্থাৎ গুরুত্বহীন কথা, গাল গল্প টাইপের যেটা, অর্থাৎ যেটাকে আমরা গাল গল্প বলি। আর কথা বলতেছি বা আসরে মজমায় কথা বলতে বলতে যে কোনো একটা কথা বা কথার প্রসঙ্গে যে কথা, এটা হচ্ছে কি গুরুত্বহীন কথা। তাহলে হচ্ছে কথার কথা হচ্ছে গুরুত্বহীন কথা, যে কথার কোনো দাম নেই, অর্থাৎ কথার প্রসঙ্গে কথা আসছে বা বৈঠকে আড্ডা স্থলের কথা বলছে, সেটা হচ্ছে কি কথার কথা। কপাল ফেরা, আমরা কপাল জানি, কপাল সৌভাগ্য সব, কারণ মানে যে কপালের লিখন, অর্থাৎ কপাল দ্বারা আমরা ভাগ্যকে অভিহিত করে থাকি, তো কপাল ফেরা মানে সৌভাগ্য লাভ করা। বহুকাল দুঃখ কাটিয়ে শেষ পর্যন্ত তার কপাল ফিরল। কলমের এক খোঁচা অর্থাৎ লিখিত আদেশ। কলমের এক খোঁচায় দুর্বৃত্তদের চাকরি চলে গেল। কলুর বলদ, একটানা খাটুনি। এটা আসছে মনে করেন যে কলুর বলদ, আমরা জানি যে যারা তেল উৎপাদন করে, এই তেল উৎপাদনের সাথে কিন্তু গরুর দ্বারা আর এখন তো ইঞ্জিন চালিত, আমরা অনেকেই জানি, আপনারা অনেকেই জানেন। তখন কিন্তু গরুকে, গরুর ঘানি যেটা আর কি বলা হয়েছে, তো সে কিন্তু একটানা চলতো। তো এটার সাথেও কোনো না কোনো একটা কাহিনী আছে, যেটা হয়তো এই মতো মনে নেই। যে কলুর বলদ হচ্ছে কি একটানা খাটুনি। মা সারা জীবন সংসারে কলুর বলদের মতো খেটেই গেলেন।
হচ্ছে কাঁচা পয়সা। কাঁচা পয়সা হচ্ছে যে নগদ উপার্জন। উঠতি ধনীদের কাঁচা পয়সার গরমে সবজি বাজারের সবকিছুর দাম বাড়ছে। কাগজে কলমে অর্থাৎ লিখিত হবে, অর্থাৎ যখন কোনো কিছুকে লিখিত আকারে প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে কি কাগজে কলমে। এরপর হচ্ছে কাঁচা ঢিলা, অর্থাৎ অসচেতনতা, অসাবধানতা। কাঁচা ঢিলাটা হচ্ছে, আমরা জানি তো কাঁচা দাওয়া তো বুঝি, অর্থাৎ এটা লুঙ্গির সাথে সম্পর্কিত। তো কাঁচাটা দেওয়া হয় মূলত যখন শক্ত কাজ দেওয়া হয়, তখন কিন্তু কাঁচাটা দেওয়া হয় শক্ত কাজের জন্য, যাতে করে ওই বিষয় না যাই। তো এটা যখন ঢিলা হয়ে যায় তখন এটাকে বলা হচ্ছে কি কাঁচা ঢিলা, অসাবধান। এমন কাঁচা ঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না। কাঠখোট্টা, নিরস ও অনমনীয়। এমন কাঠখোট্টা লোক দিয়ে রাজনীতি হয় না। কান কাটা, অর্থাৎ নির্লজ্জ। তাকে বারবার বললেও সে লাজুকতা দেখায় না, সেটা হচ্ছে নির্লজ্জ, অর্থাৎ কান কাটা। হ্যাঁ। কান খাড়া করা। কান খাড়া করা হচ্ছে পথ পেতে থাকা, সাবধানে কথা বলা। আশেপাশে কেউ হয়তো কান খাড়া করে আছে, অর্থাৎ কান খাড়া মানে সতর্ক থাকা। মানে এখানে উৎপত্তি থাকা আছে, সে সাথে আবার সতর্ক থাকা। বিভিন্ন অর্থে, বিভিন্ন অর্থ হলেও মূলত এই অর্থগুলোর অর্থ প্রায় একই রকম, সিমিলার। কান ভাঙানো, কুপরামর্শ। ও নিশ্চয় আমার নামে কান ভাঙিয়েছে, আর তুমি তা বিশ্বাস করে বসেছো। তাহলে এই কান ভাঙাটা হচ্ছে কি মূলত কুকথা, কুপরামর্শ দেওয়া, সেটা হচ্ছে কি কান ভাঙানো। এরপর হচ্ছে কিস্তি মাত করা, অর্থাৎ সফলতা লাভ করা। সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে সে একেবারে কিস্তি মাত করেছে। এরপর হচ্ছে কুয়োর ব্যাঙ। আমরা জানি যে কুয়া খুবই সংকীর্ণ জায়গা। তো কুয়াতে যে ব্যাঙ থাকে সে কখনো কুয়া থেকে বের হতে পারে না, বাইরের বিশ্বে কি আছে সে জানে না, সে কুয়াটাকেই বিশ্ব মনে করে। তাহলে কুয়া, এই জন্য কুয়োর ব্যাঙ অর্থ হচ্ছে কি সংকীর্ণ মানা লোক, যার বিশাল হৃদয়ের বিশালতা নাই, অর্থাৎ বা জানাশোনা কম, সেটা হচ্ছে কি কুয়োর ব্যাঙ। ওরকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না। এরপর হচ্ছে কই মাছের প্রাণ। আমরা জানি যে কই মাছ এমন একটা মাছ, এবং এর সম্পর্কে অনেক প্রবাদ আছে, যে নিজের রান্না করা সে নিজে দেখে। আবার কিন্তু আছে পুঁটি মাছের আত্মা, অর্থাৎ পুঁটি মাছের আত্মা হচ্ছে অল্প প্রাণ। এর বিপরীত হচ্ছে কই মাছের প্রাণ। কই মাছটা খুবই শক্ত এবং সে কিন্তু সহজে মরে না, এই জন্য যা সহজে মরে না এমন কিছু বোঝাতে কই মাছের প্রাণ হিসেবে অভিহিত করা হয়। শত প্রতিকূল পরিবেশেও এরা কই মাছের প্রাণ হয়ে বাঁচে। কোমর বাঁধা বা কোমর বেঁধে নামা, কাদা জল খেয়ে লাগা, বা কোমর বেঁধে নামা, মূলত এগুলো একই রকমের। দৃঢ় সংকল্প, কোমর বেঁধে কাজে নেমে পড়া, সফলতা আসবেই। আসলে কোমর বাঁধা বলতে কিন্তু আমরা জানি যে ভারী কাজ করতে হলে তো কাঁচা দেওয়া, বা সে সাথে যদি লুঙ্গি পরা থাকে বা যাই পরা থাকুক, কোমরে কিন্তু গামছা বাঁধা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, ট্র্যাডিশন। মাঝে কিন্তু গামছা বাঁধলে কিন্তু একটা বিভিন্ন রকম একটা শক্তি পাওয়া যায়। এটাকে বলা হয়েছে কোমর বাঁধা। খয়ের খা, চাটুকার, অর্থাৎ চাটুকার আর কি খয়ের খা বলা হয়, তাহলে খয়ের খা থেকে একটু সাবধানে থেকো। খেজুরে আলাপ, অর্থাৎ গাল গল্প, মানে যেগুলোর কোনো অর্থবহ কিছু নাই, তেমন গুরুত্বপূর্ণ না, অকেজো কথা। কাজের সময় খেজুরে আলাপ করা ভালো লাগে না। এরপর হচ্ছে গড্ডলিকা প্রবাহ। গড্ডল মানে হচ্ছে ভেড়া, আর প্রবাহ মানে এই যে প্রবাহ। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, তো আগুনের চারপাশে কিছু ভেড়াকে, মানে প্রথমে একটা ভেড়াকে কি করা হয়, মানে একটা চক্কর দেওয়া হয়, চক্কর দিয়ে একটা সার্কেল করা হয়, এবং সর্বশেষ যে ভেড়া ছিল তার পিছনে লেগে দেওয়া হয়। এরপর ভেড়াগুলো কি করতে হয়, একে অপরকে অনুসরণ করতে করতে এটা কন্টিনিউয়াসলি তারা ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। অর্থাৎ ভেড়ারা এই কাজটা করে। গড্ডল মানে হচ্ছে ভেড়া। তো ভেড়া যেমন সামনের ভেড়াকে দেখে, দেখলে পরে সে তার পিছে পিছে যায়, কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা ভাবে না। তাহলে অন্ধ অনুকরণ, অর্থাৎ কাকে অনুকরণ বা অনুসরণ করার জন্য যেটা, সেটা হচ্ছে গড্ডলিকা প্রবাহ। গভীর জলের মাছ, খুব চালাক, যাকে সহজে ধরা যায় না। আমরা জানি যে মাছ তিনটা স্তরে থাকে, মধ্য অর্থাৎ খাবার খাবার সাথে একটা সম্পর্ক আছে।
তো যে সকল মাছগুলো গভীর জলে থাকে তাদের কিন্তু সহজে ধরা যায় না, এই জন্য খুব চালাক অর্থে এই শব্দটা ব্যবহৃত হয়। শব্দ বলতে শব্দগুচ্ছ। ওর মতো গভীর জলের মাছকে নাগালে আনা কঠিন। গরম গরম অর্থাৎ তৎক্ষণাৎ। সাংবাদিকরা গরম গরম খবর পেলে খুব খুশি হয়। গা ঢাকা দেওয়া অর্থাৎ পলায়ন করা। এগুলো আমাদের খুবই পরিচিত এবং আমরা খুবই ব্যবহার করে থাকি। কোম্পানি টাকা আত্মসাৎ করে সে এখন গা ঢাকা দিয়েছে। গায়ে পড়া, আপনি চাচ্ছেন না, সে অযাচিত। গায়ে পড়ে কোনো কাজ করতে যেও না, বা গায়ে পড়ে ঝগড়া করা, অযাচিত। গায়ে পড়া মানে হচ্ছে অযাচিত। এর হচ্ছে গুড়িয়ে বালি, না ও সরি, গায়ে ফু দিয়ে বেড়ানো, না ফাঁকির মনোভাব। গায়ে ফু দিয়ে বেড়ানো যার স্বভাব, তাকে দলে রাখতে হলো। গুড়ে বালি, এখন গুড়ে যদি বালি থাকে তাহলে সেটা কিন্তু খাওয়া যায় না। উম, আবার মনে করেন যে দুধে চোনা, একই রকমের অর্থ, অর্থাৎ নষ্ট হয়ে যায় কিন্তু। গুড়ে যদি একটু হলেও বালি পড়ে তাহলে সেটা কিস কিস করে, বা সেটা কিন্তু আর খাওয়ার মতো অবস্থা থাকে না। আশায় নৈরাশ্য। তাহলে গুড় যেমন মিষ্টি জিনিস, তো মিষ্টি জিনিসের ভিতরে কি পড়লো, একটা অপছন্দের কিছু একটা পড়লো, অর্থাৎ এমন একটা অবস্থাকল পড়লো যার জন্য খাওয়া যাচ্ছে না। তাহলে আশা আছে, সেখানে আমার নিরাশা, তাহলে আশায় নৈরাশ্য অর্থে গুড়ে বালি। ঝড়ের কারণে আম ব্যবসায়ীদের লাভের আশা এবার গুড়ে বালি। গোফ খেজুরি, খুব অলস, নিতান্ত অলস। অর্থাৎ গোফে খেজুর বা খেজুরের গুড় পড়ে আছে, তারপর সেটা নিয়ে এসে খাচ্ছে না, এটা হচ্ছে গোফ খেজুরি, খুব অলস। গোড়ায় গলদ, শুরুতেই ভুল। অর্থাৎ শুরুতেই যেটা ভুল সেটাকে গোড়ায় গলদ বলা হয়। গোল্লায় যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সৎসঙ্গে মিশলে গোল্লায় যাওয়া থেকে রক্ষা পাবে। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, এটা জানি যে মধ্যবর্তী কাউকে অতিক্রম করে কাজ করা। অর্থাৎ সবকিছুর একটা পদসোপান বা সবকিছুর একটা চেইন অফ কমান্ড থাকে, তো চেইন অফ কমান্ডকে যখন বিপন্ন করে কোনো কাজ করা হয়, তখন এই অর্থের বলা হয়, অর্থাৎ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। ঘোড়ার ডিম কিছুই না, কারণ আমরা জানি যে ঘোড়া কখনো ডিম পারে না, সুতরাং ঘোড়ার ডিম বলতে রাখলে কিছুই না। অবাস্তব অর্থাৎ অবাস্তব, অবস্তুগত কোনো বিষয়কে ঘোড়ার ডিম বলা হয়। এরপর হচ্ছে চশমখোর, বেহায়া। বেহায়া, এমন চশমকার লোক সাথে আমি মিশি না। শব্দটা আসছে মূলত ফার্সি ভাষা থেকে, চশমখোর। চিনির বলদের মতো ঘানি টানা, অর্থাৎ ফল লাভে অংশীদার না হওয়া। সে পরিশ্রম করতেছে কিন্তু ফলের ক্ষেত্রে তার কোনো অবদান নাই, এটা হচ্ছে কি, চিনির বলদের মতো ঘানি কাটা। অর্থাৎ চিনি যেমন মিষ্টি বস্তু দিয়ে তৈরি করা, কিন্তু সে শুধু পরিশ্রম করে যাচ্ছে, তার কোনো বিনিময় নেই। চীনের যোগ, নাছোড়বান্দা, আমরা জানি যোগ চিনি, অর্থাৎ খুব ছোট টাইপের একটা যোগ আছে, সেকে বলা হচ্ছে চীনের যোগ। অর্থাৎ এই জন্য চীনের যোগ যাতে একবার ছাড়লে সহজে ছাড়ে না, এই জন্য নাছোড়বান্দা ব্যক্তি যারা আছে তাদেরকে বোঝাতে চীনের যোগ শব্দটা ব্যবহার করা হয়। এবার হচ্ছে চুনোপুঁটি, অর্থাৎ আমরা পুঁটি মাছ চিনি, তো পুঁটি মাছ এমনিতে তো পুঁটি মাছের আত্মা অল্প জিনিস, এর ভিতরে আবার ছোট পুঁটি যেটা আছে, অর্থাৎ এখানে রুই কাতলা অনেক বড় বড় মাছ আছে, তার ভিতরে পুঁটি খুবই ছোট জাতের একটা মাছ। এবং পুঁটিকে আসলে উল্লেখ করা হয় কারণ পুঁটি মাছের প্রাণটা খুবই স্বল্প, পানি থেকে একটু সময় উপরে রাখলেই সে মারা যায়। তো পুঁটি তো এমনিতেই মাছদের ভিতরে দুর্বল মাছ, তার ভিতরে আবার সে ছোট একটা মাছ, তো সেটা কিন্তু চুনোপুঁটি, অর্থাৎ সামান্য ব্যক্তি বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। চুলে যাওয়া, অর্থাৎ কোনো কিছু যদি চুলাতে দেওয়া হয়, সেটা যত যাই হোক না কেন সেটা কিন্তু পুড়ে যায়, তাহলে এটাকে নষ্ট হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ছোট্ট একটা ভুলের জন্য এমন পরিশ্রমের কাজটা শেষ পর্যন্ত চুলোই গেল। চোখ পাকানো, আমরা রাগ দেখানো, এটা বাস্তবিক অর্থেই, কারণ আমরা যখন কাউকে রাগ দেখে তখন কিন্তু আমরা চোখটা বড় করি বা চোখ পাকাই, চোখের ইশারায় আমরা রাগটা বোঝানোর চেষ্টা করি। চোখ বুজে থাকা অর্থাৎ ভূমিকা না রাখা, কোন একটা বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত হচ্ছে, পরামর্শ হচ্ছে, সেখানে কোনো কিছু না বলে জাস্ট নীরব থাকা, সেটা হচ্ছে কি চোখ বুজে থাকা। এখানে যেমন উল্লেখ আছে যে প্রতিবেশীর বিপদে চোখ বুজে থাকতে নেই। চোখের সর্ষে ফুল দেখা, বিপদের দিশেহারা হওয়া। আমরা জানি যে আসলে যখন আমাদের মাথা ঘুরে অনেক সময় কিন্তু আহ, অনেকে বলি যে চোখে আলো দেখা, চোখ কিন্তু এক ধরনের সাদা রেখা দেখতে পাই, আলো দেখতে পাই।
তো এটাই মূলত এখানে ব্যবহার করা হয়েছে। চোখের সর্ষে ফুল দেখা মানে হচ্ছে দিশারহ, বিপদ দেখা। পরীক্ষার সামনে তাই চোখের সর্ষে ফুল তো দেখবেই। ছাপোষা, এটা হচ্ছে অত্যন্ত গরিব। ছাপোষা লোক আমি, দেশ নিয়ে ভাবার সময় কোথায়। ছেলের হাতের মোয়া, অর্থাৎ ছেলের হাতে যেমন মোয়াটা সহজলভ্য, মানে সহজলভ্য বিষয় বলতে মূলত ছেলের হাতের মোয়া শব্দটাকে ব্যবহার করা হয়। এরপর আছে জগা খিচুড়ি। আমরা জানি যে খিচুড়ি এমন একটা বস্তু যেখানে ধরেন যে চাল ডাল তেল লবণ নুন যা কিছু আছে, অর্থাৎ খাবার পরিপাকের সবকিছু একত্র দিয়ে মনে করেন যে রান্না করা হয়। তাহলে যে যখন কোনো কিছু একটা বিশৃঙ্খল অবস্থা থাকে তখন সেটাকে জগা খিচুড়ি অর্থে ব্যবহার করা হয়। সবকিছু জগা খিচুড়ি করে রেখেছো দেখছি। জিলাপির প্যাঁচ, জিলাপি একটু প্যাঁচ সম্পর্কিত হয়। কোথায় গিয়ে প্যাঁচ শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা যেহেতু বোঝা যায় না, তো যারা বুদ্ধি সম্পন্ন তাদেরকে বোঝাতে বা তাদের এই অ্যাক্টিভিটিসকে বোঝাতে মূলত এই শব্দটা ব্যবহার করা হয়, জিলাপির প্যাঁচ। বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরীণ জিলাপির প্যাঁচ। ঝোপ বুঝে কোপ মারা, অর্থাৎ অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা। তিনি ঝোপ বুঝে কোপ মেরে সফল হয়েছে, কারণ যেখানে সেখানে কোপ দিলে তো আর কাজ হবে না। টই টুম্বুর, অর্থাৎ ভরপুর, একদম কানায় কানায় ভরপুর, যেটা সেটাকে বোঝাতে একদম টই টুম্বুর শব্দ ব্যবহার করা। বৃষ্টির পানিতে পুকুরটা একেবারে টই টম্বুর হয়ে আছে। টনক নড়া, অর্থাৎ সজাগ হও। আগে কথা বললে না, এতক্ষণ তোমার টনক নড়লো। অর্থাৎ সজাগ হওয়া, সচেতন হওয়া অর্থে এই টনক শব্দটা ব্যবহার হয়। টাকার গরম, এটা আমরা সবাই জানি, অর্থাৎ বৃত্তের অহংকার। টাকা থাকলে পরে তার একটা গরম থাকবে, এটাই স্বাভাবিক। পকেটে টাকা থাকলে গরম থাকে। তো টাকার গরম হচ্ছে বৃত্তের অহংকার, সবসময় টাকার গরম দেখানো ঠিক নয়। ঠোঁট কাটা, অর্থাৎ বেহায়া। ঠোঁট কাটা বলতে আসলে আমরা ঠোঁট থাকলে পরে তো আমরা কথাটাকে চেপে ধরি, কিন্তু যারা ঠোঁট কাটা অর্থাৎ যেখানে সেখানে যে সেই কথা বলে ফেলে, সেটা হচ্ছে কি বেহায়া অর্থে ব্যবহার করা হয়। আজকাল ঠোঁট কাটা লোকের অভাব নেই। ডান হাতের ব্যাপার, এটা হচ্ছে খাওয়া। যেহেতু ডান হাত পৃথিবীর সকল দেশের সকল ধর্মের প্রায় অধিকাংশই, যেহেতু সকল তথ্য নাই, এটা ধরে নেওয়া যায় সকল দেশে Berbeda kita naik ডান হাতে খাবার খায়। এই জন্য ya. এটাকে বলা হয়েছে ডান হাতের ব্যাপার, মানে খাবার খাওয়া। ডুব মারা, অর্থাৎ পালিয়ে যাওয়া। যেই আমি বিপদে পড়লাম অমনি তো সবাই, Flash पर सकते हो। অর্থাৎ পালিয়ে গেলেন। हाँ। ডুমুরের Ini ফুল, ऐसे नहीं तो। lah আমরা জানি যে ডুমুরের ফুলটা ফোটে না বা নাই, এই জন্য এটা একটা অদৃশ্য বস্তু যেটা কখনো দেখা যায় না। তুমি তো দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে। এটা হচ্ছে তাল গান, তাল কানা, কাণ্ড জ্ঞানহীন। অর্থাৎ আমরা জানি যে তাল লয় ছন্দ এগুলো গান বা কবিতার একটা বিষয়। তো যার তাল না থাকা মানে কি, এটা হচ্ছে কি কাণ্ড জ্ঞানহীন। এমন তাল কানা লোকের সাথে চলা যায় না। তাল পাতার সেপাই, ছিপছিপে। আর যে আমরা আমাদের অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে এক ধরনের খেলনা আছে ছোটবেলায়, হয়তো তাল পাতা দিয়ে বানাতো, টানলে পরে সেপাইয়ের মতো তলোয়ার চালায়। এটা আমি কিছুদিন আগে ফেসবুকে দেখছি, আপনারাও দেখেছেন। অর্থাৎ ছিপছিপে বা সামান্য অর্থ বোঝাতে তাল পাতার সেপাই। শরীরের প্রতি যত্ন নাও, দিন দিন তুমি তো তাল পাতার সেপাই হয়ে যাচ্ছে। তাসের ঘর, ক্ষণস্থায়ী স্বল্পস্থায়ী। বাবার চাকরি যাওয়ায় মায়ের স্বপ্ন সব তাসের ঘরের মতো ভেঙে গেল। তিলকে তাল করা, আমরা জানি যে তিল ছোট একটা আহ খাদ্যবস্তু বা খাদ্যকণা। এটাকে অর্থাৎ কোনো ছোট একটা তুচ্ছ ঘটনাকে যখন বিশাল আকারে উপস্থাপন করা হয়, তখন সেটাকে আমরা বলি যে তিলকে তাল করা। অর্থাৎ তিল ছোট একটা বিষয়, সেটাকে তালের মতো করে উপস্থাপন করা। তাহলে তিলকে তাল করা ওর অভ্যাসে পরিণত হয়েছে। তীর্থের কাক, সুযোগ সন্ধানী। শরণার্থীরা রিলিফের চালের জন্য তীর্থের কাকের মতো বসে আছে। তেল মাখানো, তেলে মাথায় তেল দেওয়া বা অনেক পথে আছে, তোষামত করা। সাহেবকে তেল মাখানোর লোকের অভাব নেই। থতমত খাওয়া, এটা আমরা জানি যে অপ্রস্তুত হওয়া,
অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে আসা, যে আসলে কি করবেন কি করবেন না, কিং কর্তব্য বিমূঢ় যেটাকে বলা হয়, অপ্রস্তুত অবস্থা হওয়া, সেটাকে বলা হচ্ছে এখানে থতমত খাওয়া। এবার হচ্ছে দা কুমড়ো সম্পর্ক। তো দা দিয়ে যেহেতু, বড়ি দা দিয়ে যেহেতু কুমড়া কাটা হয়, এই জন্যই বলা হচ্ছে দা কুমড়ো সম্পর্ক, অর্থাৎ শত্রুতা। বাপ চাচাদের দা কুমড়োর সম্পর্ক এখন চাচাতো ভাইদের মধ্যে টিকে আছে। দিবা স্বপ্ন, হ্যাঁ, অলিক কল্পনা। আমরা জানি যে স্বপ্ন তো রাতের বেলা দেখা হয়, তো দিনে শুয়ে শুয়ে যত যে অবাস্তব কল্পনা, সেটাকে বলা হয় দিবা স্বপ্ন। দুধের মাছি, অর্থাৎ সুসময়ের বন্ধু। আমরা জানি যে দুধ এখানে থাকলে বা তখন মাছি আসে, তো এই জন্য বলা হচ্ছে সুসময়ের বন্ধু। ধরাকে সরা জ্ঞান করা, অর্থাৎ অহংকার করা। তুমি ধরাকে সরা জ্ঞান করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছো। ননির পুতুল, শ্রম বিমুক্ত। ননি দিয়ে পুতুল তুলে তৈরি করলে যেরকম হয়, অর্থাৎ শ্রম করে না, এখানে শ্রম বিমুখ করতে ননির ব্যবহার করা হচ্ছে। ছেলেটাকে একেবারে ননির পুতুল বানিয়ে রেখেছো, কোনো কাজ করতে দেয় না। নয় ছয়, অপব্যবহার। তুমি নয় ছয় করে টাকাগুলো শেষ করো না। পটল তোলা, অক্কা পাওয়া, পটল তোলা। মারা যাওয়া, আমরা জানি যে সমার্থক শব্দ, জানি না এই সিলেবাসে আছে কিনা সমার্থক শব্দ। তখন এইসব শব্দগুলো আমরা দেখতে পাই যে আসলে কি কি অর্থ এই সকল শব্দে ব্যবহৃত হয়। তাহলে পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। পুঁটি মাছের প্রাণ, এটা হচ্ছে কই মাছের প্রাণের ঠিক বিপরীত, পুঁটি মাছের প্রাণটা। এটা হচ্ছে বইয়ের পোকা, যে সব সময় বই পড়ে এমন, তাকে বলা হচ্ছে বইয়ের পোকা। অর্থাৎ বইয়ের ভিতরে যেমন পোকা থাকে সবসময়, অন্যরা হচ্ছে বইয়ের পোকা। পরিচিত লোকদের কাছে বইয়ের পোকা হিসেবে তার নাম আছে বর্ণচোরা। অর্থাৎ যে নিজের বর্ণকে লুকায়, সেটা হচ্ছে কি বর্ণচোরা। তার মানে এক এক পরিবেশে এক এক রকম বর্ণ ধারণ করে, এই জন্য এখানে বলা হচ্ছে ভণ্ড। যারা ভণ্ড আছে তাদেরকে বোঝাতে মূলত এই বর্ণচোরা শব্দটা ব্যবহার করা হয়। বাঘের দুধ, আমরা জানি যে বাঘের কাছে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভবই, কারণ যেহেতু বাঘ হিংস্র প্রাণী। তো বাঘের দুধ সংগ্রহ করা কিন্তু মানুষের পক্ষে কঠিন না, অর্থাৎ কঠিন, এই জন্য বলা হয়েছে অসম্ভব। টাকায় কিনা হয় বাঘের দুধ নেই, অসম্ভব বস্তু বোঝাতে বাঘের দুধ ব্যবহার হয়। বিনা মেঘে বজ্রপাত, আমরা জানি যে বজ্রপাত মূলত যখন মেঘে মেঘে সংঘর্ষ হয়, একটা মেঘের সাথে আরেকটা মেঘের সংঘর্ষ হয়, এই সংঘর্ষের কারণে আহ অগ্নুৎপাত হয়, অর্থাৎ আগুনের উৎপাত হয় এবং সেই সাথে শব্দ হয়। তো যদি মেঘই না থাকে তাহলে তো বজ্রপাত হওয়ার কথা না। তাহলে বিনা মেঘে মেঘে বজ্রপাত, অর্থাৎ অপ্রত্যাশিত বিপদ। বুদ্ধির ঢেকি, নির্বোধ বোঝাতে বুদ্ধির ঢেকি বোঝানো হয়। তোমার বিবেচনা বলিহারি, অমন বুদ্ধির ঢেকির কাছে গেছো বুদ্ধি নিতে। ভরাডুবি, আমরা জানি যে ভূমিধস বিজয় বা ভূমিধস বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা যেগুলি। তো ভরাডুবি হচ্ছে কি সর্বনাশ। ব্যবসা তো ভালোই চেয়েছিলে, এখন ভরাডুবি হলো কি হবে। ভিজে বিড়াল, কপট ব্যক্তি। সাবধান, আমাদের চারদিকে ভিজে বিড়ালের অভাব নেই। ভিটায় ঘুঘু চড়ানো, এটা অর্থ যে আসলে ভিটা, আমরা জানি যে ভিটা যখন লোকজন বসবাস করে তখন আর পাখ পাখালি তেমন থাকে না, কিন্তু যদি কেউ না থাকে তখন কিন্তু ঘুঘু বা অন্যান্য পাখ পাখালি থাকে। তো ভিটায় ঘুঘু চড়ানো মানে এখানে আর কেউ থাকবে না, সবাইকে নিঃস্ব করে দিবে, শেষ করে দিবে। তখন এখানে শুধু ঘুঘু বিচরণ করবে, এই জন্য হচ্ছে ভিটায় ঘুঘু চড়ানো। ভুঁই ফোর, নতুন আগমন। ভুঁইফোর সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। মগের মূল্য, আমরা জানি যে মগ এটা হচ্ছে আরাকান রাজ্য, যেটা হচ্ছে মায়ানমার যেটা। তো তাদের কিছু ধরেন যে কিছু কর্মকাণ্ড ছিল, যেমন তুগলকি কর্মকাণ্ড বলা হয়। তুগলক আহ সমাজে ছিলেন, আমাদের শাসক ছিলেন। তিনি বিভিন্ন কর্মকাণ্ড নিয়েছেন, যার কারণে এরকম অপরিণামদর্শী কিছু কর্মকাণ্ড কিন্তু তুগলকি কাণ্ড বলা হয়। অনুরূপভাবে মগের মূল্য, তার মানে মগ দেশে একসময় কি ছিল, চরম অরাজকতা ছিল। এই জন্য অরাজকতা বোঝাতে মূলত মগ, মগের মূল্য ব্যবহার করা হয়।
মানিকঞ্চন যোগ, সোনায় সোহাগা মানিকঞ্চন যোগ, এগুলো একই রকমের অর্থ, অর্থাৎ উপযুক্ত মিলন। যেমন বর তেমন কনে, এই যেন মণিকাঞ্চন যোগ, মণিকাঞ্চন যোগ। মানিক জোড়, গভীর সম্পর্ক। সহকর্মীদের এমন মানিক জোড় খুব কমই দেখা যায়। লেফাফা দুরস্ত, যেমন জানি লেফাফা মানে হচ্ছে চিঠির যে খাম আছে, দুরস্ত মানে ঠিক আছে, অর্থাৎ লেফাফা শুধু ঠিক আছে, অর্থাৎ উপরে ঠিক আছে ভিতরে নাই, বাইরে পরিপাটি, ভিতরে উপরে সদরঘাট, ভিতরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, শব্দ যেমন আছে। সপ্তমে চড়া, চরম উত্তেজনা। এই দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল। সোনায় সোহাগা, অর্থাৎ উপযুক্ত মিলন। সোনায় সোহাগা, মণিকাঞ্চন যোগ, এগুলো একই অর্থে ব্যবহৃত হয়। হাত টান, চুরির অভ্যাস। একটা কিছু আছে, অর্থাৎ হাত দিয়ে সে টান দিয়ে সেটা নিয়ে নিল, এটাকে মূলত হাত টান অর্থে ব্যবহার হয়েছে। এটা হচ্ছে হাতে খড়ি, মানে শিক্ষার শুরু। আগে যেহেতু আমরা জানি যে চক খড়ি মাটি দিয়ে লেখা হতো, তো এই খড়ি দেওয়া, অর্থাৎ খড়ি দিলে তখন সে কি তার লেখাপড়া শুরু হতো। এই জন্য হাতে খড়িটা হচ্ছে মূলত হচ্ছে শিক্ষার শুরু অর্থে মূলত ব্যবহৃত। এগুলো ছিল আসলে, এগুলো আহ একটু শুধু অনুধাবন করে বুঝতে হবে, এগুলো খুব জটিল কিছু না। তো এটা আমরা পড়বো কিভাবে, যেহেতু অল্প আছে, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। সেই সাথে অবশ্যই আমরা ফলো করবো যে আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে কোন কোন প্রশ্নগুলো আসছে, কোন কোন প্রশ্নগুলো বেশি আসছে, সেগুলো আমরা প্রিপারেশন নেবো। তো আমরা এখান থেকে পড়বো, সেই সাথে আমাদের যে গাইড বই আছে সেগুলো থেকে আমরা একটু প্রিপারেশন নেবো, নিয়ে আমরা আমাদের অধ্যায়টা কমপ্লিট করবো। এবং আমরা কিন্তু প্রথমে বলে রাখছি, যখন পড়তে পড়তে ভালো লাগতেছে না, তখন আপনি কি শুয়ে শুয়ে বসে বসে এগুলো দেখবেন, অর্থাৎ পড়তে পড়তে এগুলো কিন্তু ভালোই লাগে, যে আমাদের পরিচিত বিষয়গুলো। তো অর্থাৎ যখন পড়তে পড়তে আপনি বোর ফিল করবেন, যখন পড়াশোনার প্রতি ততটা মনোযোগ কাজ করতেছে না, তখন মূলত এইগুলো পড়বেন। এগুলো যে খুব মুখস্থ করে তা না, এগুলো জাস্ট কয়েকবার করে পড়লে পারি তখন কিন্তু, এবং সেই সাথে ব্যবহার, এবং এগুলোর অধিকাংশ গুলোই আমরা বাস্তব জীবনে ব্যবহার করি। আমরা বিভিন্ন বই পুস্তক নাটক সিনেমা এবং আমাদের কথাবার্তা কিন্তু আমরা শুনে আসছি। সুতরাং এইগুলো জটিল কিছু না। কিন্তু আমাদের যেহেতু এখানে আহ টু দা পয়েন্ট আসবে, যে সোনায় সোহাগা, আপনি জিনিসটা বুঝতেছেন যে সোনায় সোহাগা এই জিনিস কিন্তু কি অর্থে ব্যবহৃত হয়েছে, আমাদের যে ব্র্যাকেটের ভিতর যে আছে, এইটা আমাদেরকে জানতে হবে যে আসলে কি অর্থে ব্যবহৃত হয়েছে সোনায় সোহাগা। এটা ব্যবহার বা বাক্যে আপনি প্রয়োগ করতে পারতেছেন, কিন্তু এটা মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু আমাদের জানতে হবে, তাহলেই সুন্দর হবে। স্যার, কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। এটা জি আসলে স্যার। আমরা শুধু আলোচনা করলাম জাস্ট, যেন আহ গল্পের আকারে আর কি, এখানে আসলে পড়ানোর কিছু নেই, এটা নিজেদেরই পড়ার পর বিষয় আর কি। এবং সেই সাথে জি বললাম যে স্যার। কিছু কিছু বিষয়ের সাথে আছে যে কিছু কিছু গল্প আছে কিন্তু, তো দুই একটা হয়তো আমি জানি, আর দুই একটা কিন্তু জানি না। যেমন একটা গল্প বলি, অগস্ত্য যাত্রা একটা আছে, তাই না? স্যার কি শুনছেন, স্যার বা ম্যাডাম? জি স্যার। অগস্ত্য যাত্রা একটা শব্দ ছিল, এটাও কিন্তু সেই মহাভারত বা রামায়ণ, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, এটা কিন্তু কাহিনী থেকে। তো এইটা একটা কাহিনী আছে, তাদের একটা পৌরাণিক কাহিনী আছে, সেই পৌরাণিক কাহিনী কিন্তু এটা আসছে, অর্থাৎ চিরদিনের জন্য যাত্রা করেন। তো এই শব্দগুলো কিন্তু মূলত রামায়ণ মহাভারত এবং তৎকালীন যে আহ সংস্কৃত ভাষার যে সাহিত্যকর্ম ছিল, সে সকল সাহিত্যকর্ম থেকে মূলত আসছে। এবং প্রতিটা বাগধারার পিছনেই নির্দিষ্ট কারণ এবং ঐতিহাসিক কোনো কারণ, ঘটনা বা ব্যবহার আছে। এগুলো জানতে পারলে তখন সেগুলো আরো সুন্দরভাবে মনে থাকে। তো আমাদের এত বিস্তারিত পড়ার সময় সুযোগ নাই, যেহেতু এখানে মাত্র মার্চে 15। আমরা জানবো অবশ্যই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় কিভাবে স্বল্প সময়ের প্রস্তুতি ভালো ফলাফল বা প্রত্যাশিত ফলাফল করা যায়, এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তো আমাদের কার্যক্রমটা শুরু হয়ে গেছে। তো আমাদের যে সিলেবাস ছিল, সিলেবাস কিন্তু প্রায় আমরা প্রায় আগাচ্ছি ধীরে ধীরে। তো আমাদের সাথে কিন্তু আপনাদেরকেও আগাইতে হবে, তা না হলে কিন্তু আহ আপনারা শেষ করতে পারবেন না। এবং সার্কুলার হবে, হয়তো বা হবে, কবে হবে সেটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই, কোনো মাথা ব্যথা নেই।
আপনার কাজ হচ্ছে পড়াশোনা। পড়াশোনা এখন থেকে শুরু করে দেন, যেন আপনি কাঙ্ক্ষিত ফলাফল এবং কাঙ্ক্ষিত জায়গায় পোস্টিং, আপনারা এখানে যুক্ত হচ্ছেন, তার মানে ধরে নিয়েছি যে আপনারা সবাই সফল কাম হবেন। এখন আপনারা চেষ্টা করবেন আপনার পোস্টিংটা কাঙ্ক্ষিত জায়গায় নেওয়ার জন্য। একটু বাস্তবতা বলি, একই প্রতিষ্ঠান, একই চাকরি, সবকিছু একই, তারপরও অনেক পার্থক্য। ধরেন ঢাকার বিজ্ঞানুন্নেসা স্কুল আর কোনো প্রত্যন্ত অঞ্চলের উপজেলা পর্যায়ের অথবা ইউনিয়ন পর্যায়ের, এমনকি গ্রাম পর্যায়ের প্রতিষ্ঠান, সেটা কি কখনো এক হতে পারে? রাত দিন তফাৎ, সকল দিক থেকে, সকল দিক বিবেচনায়। এই জন্য আপনারা সবাই সফল কাম হবেন এই বিষয়ে নিশ্চিত থাকেন। এখন আপনারা কোন জায়গায় পোস্টিং নেবেন এই চিন্তা ভাবনা করে আপনারা পড়াশোনা করুন। তারা কি বুঝতে পারছে বিষয়টা? সবকিছু জি আসলে স্যার। মোটিভেশন দরকার, প্রেরণা দরকার। আপনি কি জন্য পরিশ্রম করতেছেন এই বিষয়টা প্রতিদিন স্মরণ করবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই সফলতার জন্য আপনার পরিশ্রমের স্পৃহা আর একটু বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আপনি প্রতিদিন এগুলো কল্পনা করবেন, আপনি নিজেকে কল্পনা করবেন। যারা এখানে অনেকে শিক্ষক আছেন, আপনি এর চেয়ে বড় পদে কল্পনা করবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে হয়তো বা দু একজন সহকারী শিক্ষক আছেন। তো আপনি যখন বসেন তখন আপনার বসার জায়গা হয় সবার পিছনে। এটা যদি একটু পরিশ্রম করেন তাহলে যখন প্রভাষক হয়ে যাবেন তখন আপনার গ্রেড চেঞ্জ হবে, আপনার বসার অবস্থান, পদ পদবি সবকিছু চেঞ্জ হবে, সামাজিক অবস্থান পরিবর্তন হবে। এই চিন্তা ভাবনা করবেন। আর যারা একেবারে পিওর নতুন আছেন, অর্থাৎ এখনো মাত্র পড়াশোনা শেষ করছেন, বেকার, আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনার এখন বর্তমানে অবস্থান কোথায়, আর আপনি একটু যদি চেষ্টা করেন একটা বছর, অর্থাৎ এই বছরের সার্কুলার পর্যন্ত, তাহলে আপনার অবস্থানটা কোথায় হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। আসলে মোটিভেশন হচ্ছে কি, সেলফ মোটিভেশন। আপনাকে নিজেই নিজেকে মোটিভেট করতে হবে, তাহলেই হবে। বাহির থেকে যত রকমেরই অনুঘটক, যত রকমেরই ফোর্স কাজ করুক না কেন, আপনার ভিতরের ফোর্সটা হচ্ছে সবচেয়ে বড় ফোর্স। বাহির থেকে আপনাকে কেউ জাগাইতে পারবে না যদি না আপনি নিজে জাগেন। তো আমরা শুধু আপনাদেরকে দিক নির্দেশনা দেবো, বিভিন্ন পরামর্শ দেবো। কিন্তু এই কাজটা কিন্তু, এই পড়াশোনার কাজগুলো আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে সেলফ মোটিভেশন, আপনাদেরকে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে। আর বরাবর মতো কিন্তু আমরা বারবারই বলে আসছি যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। আসলে হয়তো বা বিভিন্ন জায়গায় থাকে যে এই 5 পৃষ্ঠা পড়লে পরে সফল হবেন, এইটা পড়লে সফল হবে, শর্টকাট টেকনিক, এই সেই। এগুলো আসলে কিছুই না। যারা ভালো কিছু করছে, পড়াশোনা করেই করছে। এখন হয়তো বলতেছেন যে আমাকে কম পড়াশোনা করছে, হয়তো বা তার আগে থেকে বেসিকটা স্ট্রং ছিল। এখন ধরেন এখানে যে আমরা যে কজন যুক্ত আছেন, 30 জন আমাদের সাথে যুক্ত আছেন। তো 30 জনকে আপনাদের অবস্থান কি সেম? কেউ হয়তো দেখা গেলো যে আহ, আগে থেকেই ধরুন যে তাদের 50% কমপ্লিট করা, কারো দেখা গেলো 60% কমপ্লিট করা আছে। তো যার ধরুন যে 80 ভাগ আগে থেকেই পড়া আছে, আগে থেকেই যার জানা আছে, তো সে যদি আর 10 ভাগ পড়ে, ধরলাম যা একজনের 70 ভাগ আগে থেকে জানা আছে, সে যদি 10 ভাগ পড়ে তাহলে কিন্তু সে 80 ভাগে চলে যাচ্ছে। আপনি অবস্থান করছেন 20-এ, আপনি এখন চেষ্টা করলেন 50, আপনি দেখতেছেন যে আপনিও তার চেয়ে তো দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ চেষ্টা করতেছেন। কিন্তু দেখতে হবে যে আপনার অবস্থানটা কোথায়। আপনি অবস্থান করতেছেন 20-এ, আপনি চেষ্টা করলেন 50, সব মিলে হলো 70, আর সে চেষ্টা করলো 10, কিন্তু আগে থেকে ছিল সে 70, তাহলে তো সে আপনার চেয়ে এগিয়ে যাবে। সুতরাং মনে করবেন যে এই ক্ষেত্রে যে আপনি যে চেষ্টা করতেছেন, আপনার চেয়ে কেউ না কেউ 2 গুণ 3 গুণ চেষ্টা করতেছে। আর একটা বাস্তবতা বলি, এখন কিন্তু খুবই প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু এনটিএসসি এর মাধ্যমে চাকরি করতেছে, কারণ চাকরি নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি লাইব্রেরিতে যান, দেখবেন যে এরা রাত দিন পড়াশোনা করেন। তাহলে একজন যে ধরেন দিনে 7-8 ঘন্টা, 10 ঘন্টা, তার চেয়ে বেশি শ্রম দিচ্ছে। আর আপনি যদি 2-3 ঘন্টা পরিশ্রম পড়াশোনা করে যদি ভাবেন যে আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। সুতরাং আপনাকে আপনার প্রতিযোগী, তাদের সাথে আপনার যুদ্ধ করবেন, আপনার কিন্তু এই ধারণাটা থাকতে হবে। আপনার প্রতিযোগীদের সম্পর্কে ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি যুদ্ধে জিততে পারবেন না, পরাজিত হয়ে ফিরে আসতে হবে। সুতরাং এখন থেকেই, কবে সার্কুলার দিবে, সিলেবাস কি হবে, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন তো যদি আপনি একটা চেইনের ভিতরে আসতে পারেন। ধরলাম যে আপনি যা কিছু করছেন সব ফাও, এগুলো সিলেবাসেই নেই।
তারপর আপনি যে এখন প্রতিদিন একটা নিয়মিতভাবে পড়াশোনা করবেন, 1 মাস পড়াশোনা করলে পরে আপনার লাইফ স্টাইলে একটা একটা শৃঙ্খলা চলে আসবে। পরবর্তীতে এই যে পড়াশোনা অর্থাৎ পড়ার টেবিলে বসাটা অন্যতম একটা যুদ্ধ। এখন দেখা গেলো আপনি ফাও বিষয়ে পড়েন, সমস্যা নাই, ধরে নিলাম এগুলো ফাও বিষয়, এগুলো পরীক্ষা আসবে না। তারপর যদি এগুলো আপনি বসে পড়েন, অ্যাটলিস্ট টেবিলে যে বসে থাকার ধৈর্য, নিজেকে টেবিলে আটকে রাখার যে অধ্যবসায়, এটা তো শিখবেন, এটা তো কাজ করবেন। এই জন্য পরিশ্রম কখনোই বিফলে যায় না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, দিক নির্দেশনা থাকবে, আপনারা এখন থেকেই পূর্ণোদ্যমে, আপনারা মনে করবেন যে আর 1 সপ্তাহ পরে পরীক্ষা, সবসময় এটা মনে করবেন যে আর 1 সপ্তাহ পর পরীক্ষা। আসলে এটা মনে করতে হবে না, এটা কিন্তু বাস্তবিক। ধরে নিলাম এখন থেকে ধরলাম এই মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর দিকে হলো, এরপর ধরলাম যে 2-3 মাস পর পরীক্ষা হবে, সব মিলে ধরলাম 4 মাস আছে। তো 4 মাস থাকলেও এখানে কিন্তু বিষয় আসলে কতগুলো আছে। আগে যত প্রিলি এবং রিটেন আলাদা ছিল, এখন তো সবকিছু একসাথে হচ্ছে। আপনার এখানে জেনারেল 4টা বিষয় আছে, এরপর আপনার নিজের সাবজেক্টের বিষয় আছে। তাহলে মোট 4টা বিষয়, 5টা বিষয়। তো এই 5টা বিষয় না, আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি ধরলাম 5 মাস সময় আছে, 1 মাসে আপনি একটা বিষয় শেষ করতে পারবেন কিনা। তখন কিন্তু এই বিষয়টা কিন্তু টাফ হয়ে যাবে। এই জন্য এখন থেকেই আপনারা পূর্ণ উদ্যমে কাজ শুরু করে দেন, সফলতা আসবেই ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আজকের মতো এখানে শেষ করছি, সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে, জিজ্ঞাসা করা আছে? আজ তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু কেউ কিছু জিজ্ঞেস করছেন না, আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি